ইসলাম, আর বাবার নাম ডাক্তার একে শরফুদ্দিন আহমদ। গ্রামের বাড়ি হলো পাকুন্দিয়া থানার মঙ্গলবাড়িয়া গ্রাম। আমার দাদা সেটেল হয়েছিলেন কিশোরগঞ্জ শহরে, পুরান থানা। তো পুরান থানাতেই আমার জন্ম। মেট্রিক কোন ইয়ারে? 67। কোন স্কুল থেকে? এসবি গার্লস হাই স্কুল, কোথাকার? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আর গুরুদয়াল কলেজ থেকে ইন্টারমিডিয়েট। তখন কোনো রাজনীতি ছিল সেখানে? না, ছিল। সেখানে বেশি দৌরাত্ম্য ছিল, ছাত্র ইউনিয়ন কম ছিল, ছাত্রলীগে বেশি ছিল। আপনি কোন? আমি কোনো দলভুক্ত ছিলাম না। তারপরে তো পাশ করে আমি চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি ফিলসফিতে ভর্তি হলাম। তো এখানে এসে আসলে পলিটিক্সটা ভালো করে বুঝলাম। আমরা স্টুডেন্ট লাইফে আমরা কেউ মানে কলেজ লাইফ পর্যন্ত কোনো পলিটিক্স আসলে আমি বুঝি নাই। এখানে আসার পরে পলিটিক্স, ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ আর একটা বামপন্থী যেটা দেখেন যে কমিউনিস্ট পার্টি, সেটা ছিল। সেটা এত প্রমিনেন্ট ছিল না, কিন্তু ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন দুটোই ছিল। তো আমরা ভোট দিতাম আসলে আমাদের সিনিয়ররা যারা আমাদেরকে বেশি ভালোবাসতো তাদেরকে দেখে দেখে ভোট দিতাম, কোনো দল দেখে না। হলে থাকতে আর কি। আমি প্রথমে রুকে হলে ছিলাম, তারপরে 72 সালে যখন শামসুন্নাহার হল হলো তখন ওইখানে আমরা চলে যাই। 71 সালে কোথায় ছিলেন? 71 আমি তো 69 ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে 70 পুরাই ক্লাস করলাম। তখন তো আন্দোলন চলছে কিছু কিছু। 71 সালের 9 মার্চ পর্যন্ত আমি ঢাকায় ছিলাম। 71 সালের মার্চ পর্যন্ত কোনো ঘটনা মনে আছে? আমার যেটা মনে আছে, যেমন যখন অসহযোগ আন্দোলন শুরু হলো 7ই মার্চের আগে, তো পহেলা মার্চ থেকেই চললো এখানে আন্দোলন। সব আমাদের ক্লাস সব বন্ধ হয়ে গেল। তারপরে 2nd মার্চ যখন এখানে সব দলে দলে আসা শুরু করলো কলা ভবনের সামনে, আমরা তখন রুকে হলের স্টাফ কোয়ার্টারে আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টে থাকতাম, যেখানে বারান্দা থেকে একদম পুরা কলা ভবন আর সমস্ত কিছু দেখা যেত। এত গাছপালাও তখন ছিল না। তখন দেখলাম যে দলে দলে চারপাশ থেকে স্লোগান দিতে দিতে, জয় বাংলা স্লোগান দিতে দিতে কলা ভবনের সামনে সব একত্রিত হলো। তখন মনে হচ্ছিল যে ছাত্র সমুদ্র ওইখানে। তারপরে দেখতে দেখতে দেখলাম একটা গ্রুপ একটা ফ্ল্যাগ নিয়ে আসতেছে। ফ্ল্যাগটা হলো সবুজ, তার মাঝে কি বলে বাংলাদেশের ম্যাপ। একটা দল আসলো সেই টিএসসির সামনে দিয়ে, এসে যেই ক্যাম্পাসের ভিতরে ঢুকলো, মানে কলা ভবনের সামনে, সবাই তখন জয় বাংলা দিয়ে একেবারে আকাশ বাতাস সব মুখরিত করে তুললো। সাথেই সাথেই দেখা গেল যে আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নুরুল আলম সিদ্দিক আর মাখন, ওনারা ভালো না, আব্দুল কুদ্দুস মাখন, ওনারা উঠে গেলেন সেই কলা ভবনে। সে এখন যে আমাদের ডিন অফিস যেটা কলা অনুষদের, ওটার উপরে উঠে গেলেন ওনারা। কারণ ওনারা যে বক্তৃতা দিচ্ছেন কেউ দেখতে পাচ্ছে না, সবাই চিৎকার করলো যে আপনারা উপরে ওঠেন, উপরে ওঠেন। তারপর ওনারা উপরে উঠেই যে কাজটা করলো, প্রথমে পাকিস্তানি ফ্ল্যাগটা পুড়ে ফেললো আমাদের সামনে। তারপরে সাথে সাথে তুলো বাংলাদেশি সেই যে একটা দল, সেই দল কে ছিল সেটা আমরা জানি না কারা ছিল। তারপরে আসম আব্দুর রব ফ্ল্যাগটা তুললো, তখন আমাদের চোখ দিয়ে পানি ঝরা শুরু করলো। সেই তখনই মনে হলো যে আমাদের বাংলাদেশ হয়ে গেছে। এটা একটা মানে বর্ণনা করা যায় না সেই অনুভূতি। তারপরে 7ই মার্চের ভাষণ আমরা দেখলাম। তারপরে দেশের পরিস্থিতি খারাপ বলে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল। আমি 9ই মার্চ চলে গেলাম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কী অবস্থা তখন? তখনও কিশোরগঞ্জে তো মানে কিশোরগঞ্জ যাওয়ার পরে তো আমরা সবাই অসুস্থ। এখান থেকে পক্স নিয়ে গেছিলাম আমরা ভাই বোন। আমার ছোটো ভাই পড়তো, আমার 4 নম্বর ভাই যিনি চিটাং ইউনিভার্সিটির কেমিস্ট্রি প্রফেসর, তিনিও ছিলেন তখন ঢাকাতে। তো আমরা সব ভাই বোন আর বন্ধু মিলে যারা কিশোরগঞ্জে সবাই চলে গেলাম। অনেক কষ্ট করে মালগাড়ি দিয়ে গেলাম, মানে প্যাসেঞ্জার ট্রেন পাই নাই। অনেক কষ্ট করে প্রায় 8-10 ঘন্টা জার্নি করে গেলাম। কিশোরগঞ্জে দিকে সব ঠান্ডা। তখনও ওরকম আন্দোলন আমরা বুঝি নাই। আমরা যেটা বুঝলাম 26শে মার্চের পরে শুরু হলো আর কি কিশোরগঞ্জের। তখন হ্যাঁ, তো তখন ওই যে ছাত্রলীগ, তারপর আওয়ামী লীগ, তারা সবাই সব অ্যালার্ট হয়ে গেল। তারপরে তারা ট্রেনিং দেওয়া শুরু করলো যে এবার একটা যুদ্ধ লাগবে, একটা তো হবেই। তো সবাই সাথে সাথে কিছু জনগণও তাদের সঙ্গে যারা পার্টি করে না তারাও অনেক সচেতন হয়ে গেল। তারাও আওয়ামী লীগ ছাত্রলীগ ওদের সঙ্গে মিশে যে কীভাবে এরকম যুদ্ধ, আমাদেরকে যদি লাঠি দিয়ে মারে, আমাদের যদি বন্দুক দিয়ে মেরে, সেটা আমরা কীভাবে ফেরাবো তার প্রস্তুতি। আমাদের শহীদ মসজিদের পাশেই একটা বোর্ডিং আছে, সেটা বড় মাঠ আর অনেকগুলো রুম। তখন তারা ওইখানে বোমা বানানোর প্র্যাকটিস শুরু করলো। সেখানে আমার ভাইও ছিল, কয়েকজন ভাই ছিল, প্রতিবেশী ভাইরা ছিল, কলেজের স্টুডেন্টরাও ছিল। তো তারপরে প্রস্তুতি তারা এইভাবেই নিল। তারপরে 26শে মার্চের ঘটনা যেই ঘটলো, তখন তারা আরও বেশি অ্যালার্ট হয়ে গেল।
আমাদের স্টেডিয়ামে সেই সব ট্রেনে নিত, আমরাও খুব উত্তেজিত থাকতাম, রেডিও শুনতাম কিশোরগঞ্জ থেকে কখন কি হবে। তারপরে তো 26শে মার্চের ঘটনা যখন শুনলাম, তখন সবাই বলল যে সারা বাংলাদেশে তারা ছড়িয়ে পড়বে। তখন আমরা প্রস্তুতি নিলাম, মানে ফার্স্ট উইক অফ এপ্রিল আমরা শুনলাম যে আর্মিরা মেয়েদেরকেও নাকি নির্যাতন করছে। এখন আমি ইউনিভার্সিটির ছাত্রী, এরকম আমাদের প্রতিবেশীরাও ছিল, আমাদের বন্ধুবান্ধবরাও ছিল। আমরা সবাই তখন প্ল্যান করলাম কিভাবে শহর ছেড়ে পালিয়ে যাওয়া যায়। কিশোরগঞ্জ মেইন টাউনে আমরা থাকতাম। তারপরে এপ্রিলের মাঝামাঝি যখন শুনলাম যে পাক বাহিনীর দিকেও আসছে আমাদের দিকেও, তখন আমরা গুমদর নামক একটা গ্রামে আমরা চলে যাই একটা ট্রাকে করে। সেই কাপড় চোপড় পুটলা টুটলা বেঁধে যার ছিল সব নিয়ে আমরা গুমদর গ্রামে চলে যাই। সেইখানে কিশোরগঞ্জ শহরে আসলে এপ্রিলের শেষের দিকে এসছে পাক বাহিনী। তারপরে যখন আবার সব গ্রামের দিকে, যখন মে মাসের দিকে যখন গ্রামের দিকে আবার কি বলে পাক বাহিনী ছুটলো, ইতিমধ্যে তো বোধহয় রাজাকার এদেরও বোধহয় তৈরি হয়ে গেছিলো। তখন ভাবলো যে কিশোরগঞ্জ ছেড়ে ওরা সবাই চলে যাচ্ছে। আমরা যখন খবর পাচ্ছি যে এই আসলো, তখন আমরা মানে ঘর ছেড়ে কি বলে এই আশেপাশে ছোটো গ্রামের বাড়িটা ঘরটা সেখানে চলে যেতাম, জঙ্গলের ভিতরে ঢুকে যেতাম বাড়িঘর ছেড়ে। কারণ আমরা যে বাড়িতে ছিলাম সেটা আমার খালার শ্বশুরবাড়ি। আমার খালার দেবর ছিল একজন করা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা, এবং ওই এলাকায় ওরা ঢুকেই ওরা জিজ্ঞেস করলো ওই মামার নাম। তো সেই কারণে বাড়িতেও আমরা রাত্রিবেলা ঘুমাতে পারতাম না, কখন অ্যাটাক করে। তারপরে আস্তে আস্তে আমরা গ্রাম ছেড়ে চলে আবার শহরে চলে আসলাম মে মাসের শেষ সপ্তাহে। তারপরে এই 9 মাস কি এইভাবে আপ ডাউন করতে? হ্যাঁ, কিশোরগঞ্জ ছিলাম আর ওই গ্রামে আপ ডাউন করতাম। আমরা অনেক টেনশনে রাত্রিবেলা কাটাতাম। আমার ভাই টাইরা রাত্রিবেলা পাহারা দিত গলির ভিতরে, এরকম আর কি। এইভাবেই 9 মাস চললো আমাদের কিশোরগঞ্জ, কিন্তু স্বাধীন হয়েছে 17ই ডিসেম্বর। আমার হৃদয় রেখে